প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মহিম মিজান। ৭১ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। জঙ্গল সলিমপুর সম্পর্কে আমরা কম বেশি জানি। জঙ্গল সলিমপুর হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি এলাকা, একটি গ্রামের মতো, যেটির চতুর্দিকে ব্যাসার্ধ আমরা যদি দৈর্ঘ্যে প্রস্থে ধরি সেটি হচ্ছে প্রায় ৪ কিলোমিটার এবং সেখানকার অধিবাসীর সংখ্যা প্রায় ২ লাখ। এই জঙ্গল সলিমপুর নিয়ে কিন্তু কম বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ কম হচ্ছে না। জঙ্গল সলিমপুরের একজন ত্রাস হিসেবে ধরা হয় যাকে ইয়াসিন, সে এখন পলাতক রয়েছে এবং এই জঙ্গল সলিমপুর এই কয়েক মাস ধরে খুব আলোচিত বিষয়টা তা নয়, কয়েক বছর ধরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানানভাবে জঙ্গল সলিমপুরটাকে যাতে তারা টেক ওভার করতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানকার যে সবসময় যে ঘটনাগুলো ঘটে টুকটাক সেই ঘটনাগুলো যাতে না ঘটে এবং পুরো পরিস্থিতি বাংলাদেশের একটা অংশ হিসেবে নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, বছরের পর বছর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেগুলো চেষ্টা করেছে, কিন্তু বারংবার সেখানে বাধা পড়েছে। সেখানে একটি চরিত্র সবসময় ভেসে আসে, সেটি হচ্ছে ইয়াসিন। এবং এই যে সাম্প্রতিক সময় অভিযান চলছে, র্যাব, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করে সেখানে যে তাদের কর্তৃত্ব, মোটামুটি সেখানে যে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চাইছে বা এখন পর্যন্ত তারা সেখানে আছেন, সেটি এই পর্যন্ত আসতে কিন্তু কম গলদঘর্ম হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যারা আগে কাজ করেছে তারা প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, মাঝে অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু এর মাঝে গত কয়েকদিন আগে আবারও সেখানকার যারা সন্ত্রাসী বাহিনী, অনেকে বলে ইয়াসিনের বাহিনী, তারা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব, পুলিশ যাতে সেখানে না যেতে পারে, সরকার সেখানে যেন কোনোভাবে সরকারি স্থাপনা বা বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন কার্যালয় স্থাপন করতে না পারে, সে কারণে তারা রাস্তা কেটে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ ব্যর্থ হয়েছে। একজন ইয়াসিনের পক্ষে কি আসলে এত বড় একটি এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব? তথ্য কি বলছে? আসলে গল্পটা অতটা সাধারণ না, কারণ এর ভেতরে লুকিয়ে আছে অনেক অন্তর্নিহিত কারণ। সেই বিষয়গুলো আমরা আমাদের যে নানান সূত্র, নানান সোর্স, বিভিন্ন জায়গায় ওই সময় ওইখানে যারা কাজ করেছিল আগে এবং বর্তমানে যারা কাজ করছে তাদের কাছ থেকে নানান তথ্য উপাত্ত ঘেটে আমরা যতদূর জেনেছি যে আসলে জঙ্গল সলিমপুরের দিকে লোলুপ দৃষ্টি অনেক লোকে। যেমন সেখানে প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী রয়েছেন, প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন চট্টগ্রামের, যারা জঙ্গল সলিমপুরকে এই অবস্থায় দেখতে চায় এবং এই অবস্থায় অর্থাৎ এক ধরনের অস্থিতিশীল অবস্থায় দেখতে চায়, অস্থিতিশীল অবস্থায় রাখতে চায়। আমরা যতদূর জেনেছি চট্টগ্রামের অনেক বড় রাজনৈতিক পরিবারের এক সদস্যের সেখানে মালটার বাগান রয়েছে। আমরা জেনেছি যে সেখানে আসলে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে। অনেক রাজনৈতিক ব্যক্তির নামে সেখানে জেলা প্রশাসন কার্যালয় থেকে জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে। অনেক রাজনৈতিক ব্যক্তির রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে, অনেক বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে এবং সরকার যাতে এই জায়গাটিকে নিয়ন্ত্রণের ভেতর নিতে না পারে তাহলেই বরং তাদের সুবিধা, কারণ ম্যাক্সিমামই হচ্ছে সরকারি জমি, খাস জমি। তারা একটু 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 করে অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো দপ্তর, অনেক মহল আসলে জঙ্গল সলিমপুরে নিজেদের কর্তৃত্ব স্থাপনের জন্য বারংবার চেষ্টা করেছে এবং সেই কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন একটি গ্রুপ সেখানে জঙ্গল সলিমপুরে সরকারের কর্তৃত্ব অর্থাৎ সরকার যাতে সেই জায়গাটিকে নিজেদের মতো করে সাজিয়ে শান্তি স্থিতিশীলতার মধ্যে এনে একটি সুশৃঙ্খল পরিবেশ করতে চায়, তখনই আসলে বাধা দেয় এই জাতীয় যারা পেছনে থেকে কাজ করে, তারা নানানভাবে কাজ করে এবং যাতে সরকারের কোনো বাহিনী বা ওখানে যেতে না পারে। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিল কোরবানি ঈদের আগে, ঈদুল আজহার আগে তিনি জঙ্গল সলিমপুরে যাবেন ঈদের পরে রোববারে এবং সেখানে অনেকগুলো একাডেমি বা বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি
ফলক উন্মোচন করবেন এবং সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এই জাতীয় ঘটনা। এবং যখনই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়, তার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী যাতে সেখানে যেতে না পারে, সে ইয়াসিন বাহিনী বলি বা যেই বাহিনী বলি, তারা নানানভাবে চেষ্টা করেছে রাস্তা কেটে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেতে না পারেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী না যেতে পারেন এবং সেটা যাতে আগের মতো করে অবস্থা তারা বজায় রাখতে পারেন এবং আগের কর্তৃত্বটা তারা যাতে রাখতে পারেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা এবং কঠোর দিক নির্দেশনার কারণে তারা শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা যতদূর দেখতে পাচ্ছি যে তারা ব্যর্থ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে গেছে এবং তিনি নির্দ্বিধায় এবং তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে জঙ্গল সলিমপুর কেন, পুরো বাংলাদেশে কোনো সন্ত্রাসী বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব থাকবে না। এই আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তারা কি করেছে জঙ্গল সলিমপুরে, যে ওইখানকার যে স্থানীয় বা আশেপাশে প্রভাবশালীরা যে চায় না যে জঙ্গল সলিমপুরে শান্তি প্রতিষ্ঠা হোক, তার কিছু নমুনা হচ্ছে জঙ্গল সলিমপুরে 2 লাখ লোকের বসবাস। সেই 2 লাখ লোককে বিদ্যুৎ সরবরাহ দেয় মাত্র 24টি মিটারের মাধ্যমে, বিদ্যুৎ মিটারের মাধ্যমে। এবং 24টি বিদ্যুৎ মিটার কারদের নামে, সেটি একটি প্রশ্ন। এই 2 লাখ লোক যে বসবাস করে সেখানে যে পরিবারগুলোতে বিদ্যুৎ লাইন যায়, সেই টাকাগুলো কারা তোলে? টাকাগুলো প্রথমে কোথায় জমা হয়? এই চাঁদাগুলো জমা হয়ে কখন বিদ্যুৎ অধিদপ্তরের কাছে বা বিদ্যুৎ বিভাগের কাছে সেই বিলগুলো যায়, সেটি একটি ব্যাপার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার ঘোষণা দেয়, পরবর্তীতে তারা রাত্রে যে ফায়ার করে, অনেকগুলো ফায়ার করে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী যেতে না চায়। তার আগে যে ইনসিডেন্টটা ঘটেছিল, তারা অনেকগুলো ভেতর থেকে জঙ্গল সলিমপুরের যে আবাসিক এলাকার ভেতর থেকে ককটেল চার্জ করা হয় স্থানীয়, যেখানে তারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বরত ছিলেন তাদের উপর ককটেল চার্জ করা হয়, তাদেরকে গুলি বর্ষণ করা হয়। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বক্তব্য হচ্ছে তাদের একটি পলিসি ছিল, যদি র্যাব বা পুলিশকে যখন ককটেল চার্জ করা হয় বা গুলি চার্জ করা হয়, তখন যদি পাল্টা গুলি করা হতো, সেখানে হতাহতের ঘটনা ঘটত। এবং হতাহতের ঘটনা ঘটলেই কিন্তু যদি আহত হতো বা দুর্ভাগ্যক্রমে যদি নিহত হতো, তাহলে সেখানে যে সরকারি পরবর্তী যে সিদ্ধান্তগুলো, যে পরবর্তী যে চেষ্টাগুলো, সেগুলো আর এই যে একাডেমি স্থাপন বা বিভিন্ন প্রতিষ্ঠা স্থাপন, সেগুলো হয়তো করা যেত না। কারণ এই হতাহতের ঘটনায় কয়েকটি মামলা হতো, তদন্ত হতো, এবং তদন্ত যে পর্যন্ত শেষ না করা হতো সেই পর্যন্ত আসলে এই যে সরকারি যে সিদ্ধান্তগুলো, এগুলো বন্ধ হয়ে থাকতো। এইটি তারা এক ধরনের পলিসি করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছে জঙ্গল সলিমপুরে যদি লোডশেডিং হয়, সবসময় যাতে দিনের বেলা হয়, কখনো যাতে রাতে না হয়, এবং রাতে হলেও যাতে যখন জঙ্গল সলিমপুরের অধিবাসীরা ঘুমিয়ে পড়ে, সেটি ঘুমিয়ে পড়ার পর অর্থাৎ রাত 12টার পরে যাতে লোডশেডিং হয়। কিন্তু যেই দিন র্যাব এবং পুলিশের উপর হামলা চালায়, সেদিন কিন্তু সন্ধ্যে 7টা থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত লোডশেডিং করা হয়। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে যে ওই সময় কেন লোডশেডিং দেওয়া হলো যেদিন রাস্তা কাটা হয়েছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা যে সেদিন ইচ্ছাকৃত আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী যে তারা কাজ করলো না, তারা কাদের নির্দেশনা অনুযায়ী কাজ করলো, সেটি আসলে তদন্তাধীন ব্যাপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেগুলো তদন্ত করছেন। তো প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জায়গা থেকে চুলচেরা বিশ্লেষণ করে জঙ্গল সলিমপুরকে আসলে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য না করে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্তে আছেন যে তারা বিভিন্ন একাডেমি করবেন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হবে যাতে এখানে একটি সুশৃঙ্খল এবং স্থায়ী শান্তির একটি জায়গা প্রতিষ্ঠিত হয়।